আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাশিয়ার সম্পদ স্পর্শ করলে পরিস্থিতি ঘোলাটে হবে, ইউরোপকে মার্কিন হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব ইউক্রেনে রাশিয়ার হামলায় আহত ২৬। তারপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় এলো আরও ৫ দেশ। আরও জানিয়ে দিব ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। এবং সর্বশেষ জানিয়ে দিব কাশ্মীর কখনো ভারতের ছিল না এবং ভবিষ্যতেও হবে না, জাতিসংঘকে পাকিস্তান। রাশিয়ার সম্পদ স্পর্শ করলে পরিস্থিতি ঘোলাটে হবে, ইউরোপকে মার্কিন হুঁশিয়ারি। রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার না করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের দাবি, ওয়াশিংটন স্পষ্ট করে জানিয়েছে রাশিয়ার এই অর্থ স্পর্শ ব্যবহার করলে ইউক্রেন যুদ্ধ বন্ধের শান্তি আলোচনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। ২০২২ সালে ইউক্রেন সংঘাত শুরুর পর থেকেই পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রায় $৩০০ বিলিয়ন সম্পদ জব্দ করে রেখেছে, যার মধ্যে সিংহভাগ অর্থাৎ প্রায় $২৪৬ বিলিয়ন রয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। সম্প্রতি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেনের পক্ষ থেকে এই অর্থ ইউক্রেনকে ক্ষতিপূরণ ঋণ হিসেবে দেওয়ার প্রস্তাব আসার পর থেকেই বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বার্লিনে ইউক্রেনীয় ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠকের পর ডোনাল্ড টাস্ক জানান, রাশিয়ার এই জব্দ করা সম্পদ নিয়ে ওয়াশিংটন ও ব্রাসেলসের মধ্যে মতপার্থক্য এখন অনেক বেশি স্পষ্ট। মার্কিন প্রশাসনের শঙ্কা হল, ইউ যদি এককভাবে এই অর্থ বাজেয়াপ্ত করে তবে মস্কো শান্তি আলোচনার টেবিল থেকে সরে আসতে পারে অথবা কঠোর অবস্থান নিতে পারে। এদিকে রাশিয়ার জব্দকৃত সম্পদের বড় অংশ বেলজিয়ামের ইউরোক্লিয়ার ডিপোজিটরিতে থাকায় দেশটি আইনি জটিলতা ও সম্ভাব্য রুশ মামলার বিষয়ে বেশ উদ্বিগ্ন। অন্যদিকে হাঙ্গেরি ও স্লোভাকিয়ার মতো দেশগুলোর বিরোধিতা সত্ত্বেও ইউ নেতৃত্ব জরুরি ক্ষমতা ব্যবহার করে রুশ সম্পদের ওপর স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়িয়েছে। রাশিয়া এই পুরো প্রক্রিয়াকে সরাসরি চুরি হিসেবে আখ্যায়িত করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গি লাভরভ পশ্চিমা দেশগুলোর এই প্রবণতাকে তীব্র কটাক্ষ করে বলেছেন, অন্যের সম্পদ লুট করা তাদের মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছে। ইতিমধ্যে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক তাদের $২৩০ বিলিয়ন ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে ইউরোক্লিয়ারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলায় আহত ২৬। রাশিয়ার হামলায় ইউক্রেনে কমপক্ষে ২৬ জন আহত হয়েছে। এর মধ্যে জাপোরিঝিয়ার কেন্দ্রীয় শহরের একটি আবাসিক ভবনের বাসিন্দারাও রয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এএফপির সাংবাদিকরা ঘটনাস্থলে দেখেছেন বহুতল বিশিষ্ট আবাসিক ভবনে অগ্নি নির্বাপন কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এ সময় কালো ধোঁয়া আকাশে উঠে যাচ্ছিল। হামলাটি এমন এক সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে শান্তি শর্ত মেনে নেয়ার জন্য চাপ দিচ্ছে, যা সমালোচকদের মতে ক্রেমলিনের পক্ষে সুবিধাজনক। জাপোরিঝিয়া সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদরক ঘোষণা করেছেন, রাশিয়া গাইডেড বোমা নিক্ষেপ করে আবাসিক ভবন ধ্বংস করেছে এবং একটি অবকাঠামোগত সুবিধা এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আরও বলেন, মোট ২৬ জন আহত হয়েছে, তার মধ্যে অন্তত একজন শিশু রয়েছে এবং চিকিৎসকরা ঘটনাস্থলে উপস্থিত আছেন। যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় এলো আরও ৫ দেশ। ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা আরও সম্প্রসারণ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, মঙ্গলবার ১৬ ডিসেম্বর ৫টি নতুন দেশকে পূর্ণাঙ্গ ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে এবং আরও কয়েকটি দেশের নাগরিকদের ওপর আংশিক নিষেধাজ্ঞা ও প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। নতুন করে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞায় যুক্ত হওয়া দেশগুলো হল বুর্কিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান ও সিরিয়া। এর আগে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় ১২টি দেশ ছিল। এছাড়া আংশিক নিষেধাজ্ঞা ও প্রবেশ সীমাবদ্ধতার আওতায় আনা হয়েছে আরও ১৫টি দেশের নাগরিকদের। দেশগুলো হল অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া ও বারবুডা, বেনিন, কোট দি আইভোয়ার, ডোমিনিকা, গাবন, গাম্বিয়া, মালাউই, মৌরিতানিয়া, নাইজেরিয়া, সেনেগাল, তানজানিয়া, টোঙ্গা, জাম্বিয়া ও জিম্বাবুয়ে। হোয়াইট হাউস আরও জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের ইস্যু করা ভ্রমণ নথি বহনকারীদের ক্ষেত্রেও পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ১৯টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন সংক্রান্ত আবেদন স্থগিত করে। এসব আবেদনের মধ্যে গ্রিন কার্ড ও নাগরিকত্বের আবেদনও রয়েছে। ওই তালিকায় আফগানিস্তান, ইরান, ইয়েমেন, ভেনেজুয়েলা, সুদান ও সোমালিয়ার মতো দেশ রয়েছে। নতুন এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও অভিবাসন আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। গাড়ি শিল্পের চাপের মুখে ২০৩৫ সাল থেকে কম্বাসন ইঞ্জিন চালিত নতুন গাড়ি নিষিদ্ধের সিদ্ধান্ত শিথিল করার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। এতে বৈদ্যুতিক গাড়ি নির্ভর কঠোর নীতি থেকে কিছুটা সরে এসে নির্গমন কমানোর লক্ষ্যেই জোর দিচ্ছে ইইউ। জলবায়ু নীতিতে বড় ধরনের পিছু হটে গাড়ি নির্মাতাদের চাপের মুখে ২০৩৫ সাল থেকে কম্বাসন ইঞ্জিন চালিত নতুন গাড়ি নিষিদ্ধের সিদ্ধান্ত শিথিল করার প্রস্তাব দিয়েছে ইইউ। স্থানীয় সময় মঙ্গলবার ইউরোপীয় কমিশন প্রস্তাব করে ২০৩৫ সাল থেকে শতভাগ শূন্য নির্গমন বাধ্যবাধকতার পরিবর্তে নির্গমন কমানোর লক্ষ্য
নির্ধারণ করা হবে। নতুন প্রস্তাব অনুযায়ী 2021 সালের তুলনায় কার্বন ডাইঅক্সাইড নির্গমন 90% কমালেই চলবে। এতে প্লাগ ইন হাইব্রিড ও রেঞ্জ এক্সটেন্ডার সহ কিছু নন ইলেকট্রিক গাড়ি বিক্রির সুযোগ থাকবে। জার্মানি, ইটালি ও ইউরোপের শীর্ষ অটোমেকারদের চাপের পর এই সিদ্ধান্তে আসে ইইউ। বৈদ্যুতিক গাড়ির বাজারে টেসলা ও চীনা নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় ইউরোপীয় কোম্পানিগুলো দীর্ঘদিন ধরেই সময় ও নীতিগত ছাড় চেয়ে আসছিল। প্রস্তাব অনুযায়ী অবশিষ্ট নির্গমন পুষিয়ে নিতে ইইউতে উৎপাদিত লো কার্বন স্টিল, সিনথেটিক ফুয়েল ও কৃষি বর্জ্য বা ব্যবহৃত রান্নার তেল থেকে তৈরি বায়োফুয়েল ব্যবহারের সুযোগ থাকবে। ইউরোপীয় পার্লামেন্টে দেয়া বক্তব্যে ইইউর জলবায়ু কমিশনার জানান, বৈশ্বিক প্রতিযোগিতায় ইউরোপকে আরও দ্রুত এগোতে হবে। তবে সমালোচকদের মতে এটি গত 5 বছরে নেয়া ইইউর সবুজ নীতির সবচেয়ে বড় পিছপা হওয়া। প্রস্তাব কার্যকর হলে 2030 থেকে 2032 সালের মধ্যে গাড়ি নির্গমন কমানোর লক্ষ্য 55% নির্ধারণ করা হবে, আর ভ্যানের ক্ষেত্রে 2030 সালের লক্ষ্য 50 থেকে কমিয়ে 40% করা হবে। সিদ্ধান্তটি এখন ইইউ সদস্য রাষ্ট্র ও ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায়। কাশ্মীর কখনো ভারতের ছিল না এবং ভবিষ্যতেও হবে না জাতিসংঘকে পাকিস্তান। জম্মু ও কাশ্মীর ভারতের ভূখণ্ড নয় এবং এটি কখনোই ভারতের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি পাবে না। মঙ্গলবার 16 ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এমন কথা বলেছে পাকিস্তান। আমি স্পষ্ট করে বলতে চাই, কাশ্মীর ভারতের অংশ নয়, ছিলও না এবং হবেও না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক বক্তৃতায় পাকিস্তান মিশনের কাউন্সিলর এবং রাজনৈতিক সমন্বয়কারী গুল কায়সার সারওয়ানি বলেন। তিনি বলেন, জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিতর্কিত অঞ্চল। এটি কেবল পাকিস্তানের নয়, এটি জাতিসংঘেরও বিষয়। ভারত নিজেই বিষয়টি নিরাপত্তা পরিষদে নিয়ে গেছে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের জনগণকে তাদের ভবিষ্যৎ নির্ধারণের অনুমতি দেওয়ার বাধ্যবাধকতা মেনে নিয়েছে। যদিও প্রায় 8 দশক পরেও সেই প্রতিশ্রুতি অপূর্ণ রয়ে গেছে বলে জানান তিনি। সারওয়ানি আরও বলেন, অথচ তার পরিবর্তে ভারত বিশাল সামরিক উপস্থিতি বজায় রাখে, মৌলিক স্বাধীনতা দমন করে, নির্ভীক কণ্ঠস্বরকে রোধ করে এবং ভূখণ্ডের জনসংখ্যাগত চরিত্র পরিবর্তনের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করে, যা আন্তর্জাতিক আইন এবং দখলদার শক্তি হিসেবে তার আইনি বাধ্যবাধকতার চরম লঙ্ঘন। এদিকে সিন্ধু জলচুক্তি সম্পর্কে সারওয়ানি বলেন, সিন্ধু জলচুক্তি সম্পর্কে ভারতের মন্তব্য তথ্যের ইচ্ছাকৃত বিকৃতি এবং একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তির ভুল ব্যাখ্যা ছাড়া আর কিছুই নয়। সিন্ধু জলচুক্তির কোনো বিধানই একতরফা স্থগিতাদেশ, পরিবর্তন বা তথাকথিত স্থগিত রাখার অনুমতি দেয় না। এই ধরনের পদক্ষেপ সংকীর্ণ রাজনৈতিক লাভের জন্য অস্ত্র হিসেবে ব্যবহারের শামিল। গত এপ্রিল মাসে পাহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি সংঘাত শুরু হয়। এরপর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। এ নিয়ে দুই দেশের মধ্যে জটিলতা সৃষ্টি হয়।